আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বিশ্বকাপটা একেবারে দরজায় করা নাড়ছে, তাই আরও একবার বিশ্বকাপ উন্মাদনায় আপনাদের সাথে যুক্ত হতে চলে আসলাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডকে কেন্দ্র করে নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে অনেক ভাবনা আছে। একটা বড় স্কোয়াডে কিন্তু স্কালোনি আপাতত ঘোষণা করে রেখেছেন 26 জনের যে মূল স্কোয়াডের কথা আমরা বলছি, সেটা সম্ভবত সব কিছু ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে প্রকাশিত হবে। অনেকে মের 28 থেকে 30 এটাকে ফাইনাল ডেডলাইন বলছেন, এবং এই জায়গা থেকে এসে স্কালোনি একটু সময় নিচ্ছেন, এবং এটাকে আমি বড় মতো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ার অংশ হিসেবে দেখছি। শেষ মুহূর্তে এসে স্কালোনির মতো একজন কোচ, বিশেষ করে যখন আর্জেন্টাইন ইনফর্ম প্লেয়ারের সংখ্যা সব দিক থেকে ভালো, তাই কোচ সময় নেবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। ইনজুরি কনসার্ন আছে, একাধিক পজিশনে যথেষ্ট বিকল্প আছে, তার মধ্য থেকে বেস্ট শেপে কোন প্লেয়ারটা আছেন এই জিনিসটা ফাইনালাইজ করতে কোচকে এই সময়টা দেওয়া দরকার। এবং স্কালোনি প্রায় প্রত্যেকটা সময় একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত অপেক্ষা করেন, এখানে অবাক হওয়ার কোনো ব্যাপার দেখছি না। আমি মোটা দাগে নানা পসিবিলিটি নিয়ে আজকে আলোচনা করতে চাই, তবে শুরুতে যে জিনিসটা অনেকটা নির্দিষ্ট করে বলতে চাই, আপনারা আর্জেন্টিনা কেন্দ্রিক প্ল্যাটফর্মগুলো যদি দেখেন, মূলত অনেক জায়গায় বলা হচ্ছে 22-23, কিছু কিছু জায়গায় ধারণা করা হচ্ছে 24টার মতো স্পটও নাকি একেবারে নিশ্চিত হয়ে গিয়েছে। নাম্বারটা 22, 23, 24 যাই হোক না কেন, মোটা দাগে এটা সত্য যে শেষ 2 কিংবা 3টে স্পট নিয়েই আলোচনা চলবে, এবং এই মুহূর্তে আমরা যে এত ইকুয়েশন দেখছি, সেই ওই 2 থেকে 3টে স্পটের জন্যই কিন্তু রীতিমতো যুদ্ধ চলছে। এই মুহূর্তে আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন, সেটা বোলা বিপের একটা অ্যাজামশন, যেখানে তারা 23টা পজিশন অনেকটা নিশ্চিত দেখছে। এখানে একজন দুজনের ক্ষেত্রে একটু 19-20 হতে পারে, তবে মোটা দাগে আমি ওই যে বললাম 55 ফুটবলারের মধ্যে 22 থেকে 23 জনের জায়গাটা নিশ্চিত। শেষ মুহূর্তের ওই 2 থেকে 3টা বা খুব বেশি হলে 4টে স্পট নিয়েই কিন্তু আলোচনাটা চলবে। এখানে আমি ফাইনাল থার্ডে 2জন প্লেয়ারকে নিয়ে একটু আলোচনা করব, তবে তার আগে কয়েকটা কথা না বললেই নয়। দেখুন, প্রথমত ইনজুরি সংক্রান্ত ইস্যু কিন্তু আছে। এই যে মাত্র কিছুদিন আগে এমিলিয়ানো মার্টিনেজ যে ইউরোপা লিগ জিতলেন অ্যাস্টন ভিলার জার্সিতে, তিনিও নাকি আঙ্গুরে একটা ফ্র্যাকচার নিয়ে খেলেছেন, এটা নিয়ে আলোচনা চলছে, এবং এটা খুব কাছ থেকে দেখা হচ্ছে। নিকো পাজের একটা ইনজুরি কনসার্ন আছে, তাই এই জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলোর জন্য একটু বেশি সময় লাগছে, এটা যেমন প্রথমত বললাম। তেমনি আমি একই সঙ্গে এটাও বলে নিতে চাই যে যতই ইনজুরি সংক্রান্ত ইস্যু থাকুক, এই প্লেয়ারদের মধ্যে যারা অনেক গুরুত্বপূর্ণ, যারা এমি মার্টিনেজের মতো, যারা নিকো পাজের মতো এমন টাইপের প্লেয়ারের জন্য তারা যদি সর্বোচ্চ ফিট নাও হন, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে এটা এখনই অনেক বেশি অ্যালার্মিং কনসার্ন নয়। কারণ বিশ্বকাপ শুরু হতে এখনও আর্জেন্টিনা সময় পাবে স্কোয়াডটা ঘোষণা করার পরে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে আরও 3 সপ্তাহের মতো সময় আছে। এই মুহূর্তে তার অবস্থানটা ভালো হয়ে আসবে, এটা আমি আশা করছি। তাই এখানে প্রায় প্রত্যেকটা প্লেয়ারের ধরে ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে এখনই অনেকটুকু চিন্তায় মরে যাচ্ছি, এ ভাবটা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, তবে কিছু জায়গা থেকে অবশ্যই কনসার্ন থাকবে, সেটা প্লেয়ারদের ইনজুরি নিয়ে যতটা, তার চেয়ে বেশি করে তারা যে পজিশনের প্লেয়ার সেটা নিয়ে। যেমন গঞ্জালো মন্তিয়ারের যদি শেষ মুহূর্ত পর্যন্ত ইনজুরি সংক্রান্ত ইস্যুটা কন্টিনিউ থাকে, তাহলে রাইট ব্যাক পজিশনে এমনিতেই বিকল্প নেই। শেষ মুহূর্তে এসে স্কালোনির জন্য ইকুয়েশনটা অন্য কোনো একজন প্লেয়ারকে নেওয়ার মতো, কিংবা আরও জটিল হয়ে যেতে পারে। এই স্পটগুলো, রাইট ব্যাক, লেফট ব্যাক, এই টাইপের স্পটগুলো একেবারে সেন্সিটিভ জায়গা। এটা একদম ধ্রুব সত্য যে আর্জেন্টিনার সবচেয়ে দুর্বল জায়গাগুলো এখানে। তাই দুর্বল জায়গায় যদি খুব একটা বেশি বিকল্প না থাকে, তাহলে সেটাই আমার কাছে ইনজুরি সংক্রান্ত সর্বোচ্চ কনসার্ন। যে সকল প্লেয়াররা অটোমেটিক চয়েস কিংবা খুবই ট্যালেন্টেড, তাদের হালকা পাতলা ইনজুরি সংক্রান্ত যদি ইস্যু থাকে, সেটা নিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে যাবে, এটা মানতে আমার কোনো সমস্যা নেই। 22 বিশ্বকাপে আর্জেন্টিনার স্কোয়াডের একেবারে সেরা প্লেয়ার লিওনেল মেসি ইনজুরিতে ছিলেন। দ্য গেম চেঞ্জার আনহেল ডি মারিয়াও কিন্তু ইনজুরি সংক্রান্ত অনেক ইস্যু নিয়ে খেলেছেন। তাই সবসময় আপনি একেবারে ফুললি ফিট ফাংশনাল একটা স্কোয়াড পাবেন, এটা আমি আশা করি না। একটা খুব কঠিন ইকুয়েশন আছে লেফট ব্যাক পজিশনে, যেখানে আপনি ভ্যালেন্তিন বার্কোকে দেখতে পারবেন, যেখানে মার্কোস অ্যাকুনিয়াকে দেখতে পারবেন, মার্কোস সেনেসি তার ভার্সিটালিটির জন্য ওই ইকুয়েশনটা থাকবেন, ফাকুন্দো মেদিনার মতো প্লেয়ার থাকবেন। আমার কাছে মনে হয় এই জায়গা থেকে দাঁড়িয়ে স্কালোনির একটা বোল্ড কল মেক করতে হবে। সম্ভবত বর্তমান সময়ের প্রেক্ষিতে
ডিসিশনটা ভ্যালেন্তিন বার্কোর পক্ষে যাওয়া উচিত তার ভার্সেটালিটির জন্য। তবে স্কালোনি যদি লেফট ব্যাক পজিশনে অন্য কোনো বিকল্প শেষ মুহূর্তে এসে বাছাই করেন আমি খুব অবাক হব না। মিডফিল্ডে অ্যালান ভারালা, ম্যাক্সিমো পেরোনে এই টাইপের প্লেয়ারদেরকে নিয়ে আলাপ আলোচনা চলছে। তবে আমার কাছে আর্জেন্টিনার মিডফিল্ডটা এই মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট কম্প্যাক্ট মনে হচ্ছে। স্কালোনি যে সিদ্ধান্ত নেন না কেন আমার কাছে 19-20 সিদ্ধান্তগুলো খুব একটা বেশি ভালো, খুব একটা বেশি খারাপ আমি আলাদা করে এই পজিশনগুলোতে জাজ করব না। ফাইনাল থার্ডে এসে আমি দুজন প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে চাই। একজন হচ্ছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, একজন হচ্ছেন মাতিয়াস সুলে, এবং একই সঙ্গে একই ব্র্যাকেটে রেখে প্রেস্তিয়ানি কিংবা ফ্রাঙ্কো মাস্তান্তুনো এই নামগুলো কিন্তু চলে আসে। তবে সাম্প্রতিক সময়ে রিপোর্টগুলো দেখছি যে একেবারে সারপ্রাইজ একটা কল হিসেবে এমিলিয়ানো বুয়েন্দিয়া কিংবা মাতিয়াস সুলে এ নামগুলো চলে আসতে পারে। সারপ্রাইজ কল আমি এজন্য বলছি, যদিও ক্লাব ফুটবলে তাদের সাম্প্রতিক পারফরমেন্সগুলো ভালো, খুব একটা বেশি আর্জেন্টিনা বা স্কালোনি সিস্টেমে তাদের নামটা দেখা যায় না। তবে ওই যে বললাম, স্কালোনি এমন একজন কোচ যিনি একেবারে শেষ পারফরমেন্স দেখে অর্থাৎ পারফর্মারদের ক্ষেত্রে যে বলা হয় ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর লাস্ট পারফরমেন্স, সেই জিনিসগুলো দেখে তিনি কিন্তু সিদ্ধান্ত নেন, এবং সেই জিনিসগুলো দেখে সিদ্ধান্ত নেন বলেই পাওলো দিবালা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছেন, এবং এই কঠিন বাস্তবতা হয়তোবা শেষ মুহূর্তে এসে অনেকের মেনে নিতে বাধ্য হতে হচ্ছে। আমি বুয়েন্দিয়াকে দিয়ে শুরু করি। এমিলিয়ানো বুয়েন্দিয়া যে ফর্মে আছেন সেটার সর্বশেষ পরিচয় তিনি কিন্তু ইউরোপা লিগের ফাইনালেও দিয়েছেন, একটা দুর্দান্ত গোল করেছেন এবং সব মিলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। বুয়েন্দিয়া পুরো সিজন জুড়ে গোলের পর গোল করেন ব্যাপারটা এমন নয়, এই সিজনে সব মিলিয়ে 20টার মতো গোলে সরাসরি অবদান রেখেছেন, গোল প্লাস অ্যাসিস্ট। তবে বুয়েন্দিয়ার যেটা স্পেশালিটি মূলত একজন ক্রিয়েটিভ প্লেয়ার যিনি কিনা অ্যাটাকিং মিডফিল্ডার বা উইংয়ের যে কোনো একটা সাইডে খেলতে পারেন, ফাইনাল পাস দেওয়ার ক্ষেত্রে, কম্বিনেশন প্লের ক্ষেত্রে, চান্স ক্রিয়েশনের ক্ষেত্রে, অ্যাগ্রেশনের ক্ষেত্রে সব দিক থেকে ভালো। এবং ওই যে আর্জেন্টিনা থ্রু বল, কাটব্যাক, ক্লেভার শর্ট পাস এই টাইপের একটা সিস্টেম আছে, সেখানে এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো একজন প্লেয়ার কেন এতদিনে খাওয়াতে পারেননি সেটা একটা বড় প্রশ্নের জায়গা। তবে উত্তরটা আপনাদের সকলের জানা। বুয়েন্দিয়াকে কেন্দ্র করে সবচেয়ে বড় কনফিউশনের জায়গায় যেটা থাকে, একটা স্কোয়াডে যখন লিওনেল মেসি আছেন তিনি অবশ্যই খেলবেন, একটা স্কোয়াডে যখন নিকো পাজের মতো ইয়াং ট্যালেন্ট খুব একটা বেশি ওই যে লিওনেল মেসির সাথে একই একাদশে দুজন নাম্বার 10 হয়ে যান, এমন একটা ইকুয়েশনে চান্স পান না। এবং যেহেতু নাম্বার 10 বেস্ট একটা সিস্টেম, এখানে আপনি ফাইনাল থার্ডে চাইলেও অনেকগুলো প্লেয়ারকে রাখতে পারবেন না। আমি প্রায় প্রত্যেকটা সময় বলি, আরও একবার বলছি, আপনার সিস্টেমটা যদি নাম্বার 10কে কেন্দ্র করে হয় তাহলে আপনি চাইলেও অনেক বেশি উইং বেস সিস্টেমে ফুটবল সবসময় খেলতে পারবেন না। চাইলেও আপনি ফাইনাল থার্ডে অনেক সময় 3জন অ্যাটাকারকে নিয়ে অর্থাৎ 3জন ফুল ফ্লেজেড অ্যাটাকারকে নিয়ে খেলতে পারবেন না, এটা বাস্তবতা মানতে হবে। তাই এই ইকুয়েশনে আর্জেন্টিনার আরও একজন নাম্বার 10 দরকার আছে কিনা, শুধুমাত্র এই প্রেক্ষাপটটাতে এসে একজন পাওলো দিবালা, একজন এমিলিয়ানো বুয়েন্দিয়া এমন টাইপের প্লেয়াররা কিছুটা হলেও কিন্তু আসলে লাইমলাইটের বাইরে চলে যান। প্লে মেকার হওয়াটা কিছুটা হলেও তাদের জন্য কিন্তু এখানে খারাপ হয়েছে, কারণ আপনার কাছে সর্বকালের সেরা লিওনেল মেসি আছেন, আপনার কাছে নিকো পাজের মতো একটা অপশনও এখন আছে। মাতিয়াস সুলের কথা যদি বলি, রোমাতে অ্যাডজাস্ট করতে একটু সময় লেগেছে, তবে সুলের ট্যালেন্ট নিয়ে আমাদের কারো ডাউট নেই। এই সিজনে সম্ভবত 11টার মতো গোলে কন্ট্রিবিউট করেছেন। সুলের যেটা এক্স ফ্যাক্টর সেটা হচ্ছে উইং প্লে, এবং বিশ্বকাপের মতো বড় স্টেজে আনহেল ডিমারিয়া টাইপের একটা প্রোফাইল আসলে কতটা কাজে লাগে একটা উইং ঘেঁষে সেটা আমরা দেখেছি। কোনোভাবে ডিমারিয়ার সাথে কম্পেয়ার করছি না, ডিমারিয়ার মতো ম্যাচ উইনার পারফর্মার হতে হলে মাতিয়াস সুলেকে অনেক কিছু প্রমাণ করে আসতে হবে। তবে ওই যে একটা উইঙ্গারের মধ্যে ফ্লেয়ার থাকে, একটা ড্রিবলিং 1 ভার্সেস 1 সিচুয়েশনে টেক অন করা অ্যাবিলিটি থাকে, এই জিনিসগুলোর জন্য মাতিয়াস সুলের মতো প্লেয়ার সবসময় একটা এক্সাইটিং প্রসপেক্ট হন শেষ মুহূর্তে। সেটাই কি একটা ডিসাইডিং ফ্যাক্টর বা তার পক্ষে আসতে পারে? আমি একটু আগে বলেছি যে আর্জেন্টিনা নাম্বার 10 সিস্টেমে খেলে, এবং এখানে লিওনেল মেসি থাকার পরে নিকো পাস যদি শেষ মুহূর্তে ইঞ্জুরি সংক্রান্ত ইস্যুটা কাটিয়ে বিশ্বকাপে যান, এরাই কিন্তু এনাফ। তবে একই সঙ্গে এমন একটা সিস্টেমে হুট করে গতির জন্য, এমন একটা সিস্টেমে যে কোনো সময় আনপ্রেডিক্টেবল কোনো একটা কিছু করার জন্য আপনার উইঙ্গার লাগে, ডিমারিয়া প্রোফাইল লাগে। ডিমারিয়ার মতো কেউ না হলেও তার কাছাকাছি কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করা লাগে। সেই জায়গা থেকে মাতিয়াস সুলে কিন্তু আসলে ওই বক্সটাতে ঠিক দেন। তবে একই সঙ্গে আমি এই জিনিসটা বলবো যে মাতিয়াস সুলের পারফরমেন্সটা আর যাই হোক, নিকো পাজের মতো একেবারে চোখ বন্ধ করে তাকে নিতে হবে এমনটা হয়নি।
সম্ভবত ক্লাব চেঞ্জ করার মধ্য দিয়ে গিয়েছেন, একাধিক ক্লাবে খেলছেন গত 1-2 বছর ধরে, এটা একটা ফ্যাক্টর হতে পারে। এগুলোর কারণে শেষ মুহূর্তে এসে স্কালোনি হয়তোবা তাকে বিবেচনা করতে নাও পারেন, হয়তোবা বুয়েন্দিয়ার দিকে যেতে পারেন, হয়তোবা তাদের দুজনের পরিবর্তে অন্য কোনো অপশনের দিকে যেতে পারেন, হয়তোবা অ্যাটাকে গুরুত্ব একটু কমিয়ে ডিফেন্স কিংবা মিডফিল্ডে আরেকটু গুরুত্ব বাড়াতে পারেন। তবে ওই যে বললাম যে অল্প কয়েকটা স্পট থাকলেও আসলে আর্জেন্টিনার কাছে ইনফর্ম এত প্লেয়ার আছে এই মুহূর্তে যে একজন কোচের জন্য এটা একটা মধুর সমস্যা। এই মধুর সমস্যায় মেনে নিয়ে এই ইকুয়েশনগুলো স্কালোনি তার ভিউ পয়েন্ট থেকে কীভাবে সলভ করতে চান সেটাকে আমাদের সম্মান দিতে হবে। কারণ দিন শেষে স্কালোনি আর্জেন্টিনা জাতীয় দলকে যা যা দিয়েছেন তা আমি আপনি যতই আলোচনা করি না কেন কম হয়ে যাবে। একজন বিশ্বকাপ জয়ী কোচ, ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা জয়ী কোচ একটা দলের জন্য কোন ডিসিশন নেওয়া উচিত নিঃসন্দেহে সেটা সবচেয়ে ভালো জানেন। ধন্যবাদ সবাইকে।